let's start. What is map? ম্যাপটা আসলে কি? তো ম্যাপ হচ্ছে অনেক আগ থেকে আমরা দেখেছিলাম যে যখন আমরা গুহাবাসী ছিলাম তখন গুহার দেয়ালে চারপাশে আমরা আমাদের যে শিকার করতাম শিকারের ডিজাইনটা আমরা ঠিক করতাম সেখানে গুহার দেয়ালে, এবং কোথায় কি আছে না আছে এবং পরে গিয়ে যদি আবার পাই কিনা সেটা। তো সেই ডিজাইন করার সময় আমরা সাধারণত ম্যাপিং করতাম। তারপরে আমরা দেখলাম যে যুদ্ধক্ষেত্রে ম্যাপিং এর গুরুত্বটা খুবই অপরিসীম, কারণ অপোজিশন কোথায় থাকবে, তারপরে আমরা কোন দিক থেকে আক্রমণ করব, এই সব চিন্তা ভাবনার কথা চিন্তা করে আমরা যুদ্ধক্ষেত্রে ম্যাপিং করতে শুরু করলাম। বাট ম্যাপটা আসলে কি? ম্যাপটা আমরা দেখি, ম্যাপটা কি বলার আগে আমরা দেখি যে এখানে 7টা ছবি আছে, 7টা ছবির মধ্যে আমরা দেখি একটা একটা করে। এইটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি first he depicted the overall organs in a human body. প্রথমবারের মতো যখন মানুষের হিউম্যান বডির কোন কোন অর্গান কোথায় আছে না আছে যে অ্যানাটমিক্যাল ডিপিকশন প্রথম করলো, এটা লিওনার্দো দা ভিঞ্চি প্রথম। এই যে দেখা যাচ্ছে যে বিভিন্ন আমাদের বিভিন্ন অর্গান গুলো কোথায় কোথায় আছে। Second picture is about the march of the great conqueror Napoleon Bonaparte. Napoleon Bonaparte আমরা জানি নিশ্চয়ই যে ফ্রেঞ্চ একজন জেনারেল ছিলেন, যিনি 1812 সালে একবার চেষ্টা করেছিলেন যে রাশিয়া জয় করবেন। সো যে এই যে আমরা এই পথটা যেটা দেখতে পাচ্ছি, এই পথে উনি রাশিয়া গিয়েছেন এবং একটা সময় 1 মাস মস্কোতে অবস্থান করে তারপর তিনি আবার ফিরে এসেছেন। আবার অনেকে বলে পালিয়ে এসেছেন, অনেকে বলে যে চলে এসেছেন। যাই হোক, ওনার যুদ্ধ জয় হয়নি, রাশিয়া জয়টা করা হয়নি। সো এইটা হচ্ছে একজন চিত্রশিল্পী চার্লস জোসেফ মেনার্ড নেপোলিয়নের যে মার্চ, সেই মার্চটা এঁকেছিলেন তখন। এরপরে আরেকটা যে ছবিটা 3 নম্বর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে নাসার একটা ধান ক্ষেতের উপর থেকে, একদম উপর থেকে একটা ছবি, স্যাটেলাইট ইমেজারি। এটা একটা ইমেজারি, এটা ছবি যেটা স্যাটেলাইট থেকে নেওয়া ছবি। এরপরে 4 নম্বর যে ছবিটা সেটা হচ্ছে সিগফ্রিড নামে একজন চিত্রশিল্পী বার্নিয়া পাস, যেটা সুইজারল্যান্ড এবং বিভিন্ন ওই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যে পাসটা আছে বা যে পথটা আছে, যে পথ, সেই পথটাকেই প্রথমে উনি আঁকার চেষ্টা করেন আলপসের ভেতর দিয়ে, যেটাতে যেতে হয়। তো সেই পথটা প্রথমবারের মতো আঁকা হলো তখন, কারণ এই পথটা খুবই দুর্গম এরিয়া, খুবই দুর্গম এলাকা, বাট খুব সুন্দর। অবভিয়াসলি সুইজারল্যান্ড এমনিতে দেখতে অনেক সুন্দর। তো ওই জায়গার ম্যাপটা প্রথমবারের মতো সিগফ্রিড আঁকলেন। তারপরে আরেকটা ছবি যেটা, সেটা হচ্ছে ইউএস এর একটা ছবি, সেটা হচ্ছে টম প্যাটারসন প্রথমবারের মতো ইউএস এর ম্যাপটা এঁকেছিলেন এই ফর্মে এঁকেছিলেন। এরপরে আরেকটা যেটা ছবি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মঙ্গল গ্রহের ছবি, প্রথমবারের মতো প্রথম যে ছবিটা নাসা তুল্য মঙ্গল গ্রহে, সেটা হচ্ছে এটা। আর লাস্টের যে ছবিটা আছে সেটা খুবই বিখ্যাত একটা ছবি, ইউরোপের একটা ম্যাপ আঁকার চেষ্টা করেছিলেন, হ্যাঁ, সেবাস্টিয়ান মুনস্টার নামে একজন চিত্রশিল্পী। এখানে উনি পুরো ইউরোপকে একটা রানীর মতো দেখতে উনি মনে করেছেন আর কি, যে এই জায়গায় হচ্ছে ইংল্যান্ড, একদম নিচের বাম দিকে হচ্ছে ইংল্যান্ড, তারপরে নিচের দিকে হচ্ছে এশিয়া, এই উপরের বাম দিকে উপরে হচ্ছে আফ্রিকা, আর এটা পুরো দেখতে এশিয়ার মতো, একটা রানীর মতো দেখতে চেহারা ইউরোপের ছবি। সো অল দোজ থিংস আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি এক একটার সাথে একটা কোনো মিল নেই, এক একটা ছবির সাথে এক ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভে তোলা, বাট সাটল একটা মিল আছে সবার মধ্যে। অল অফ দোজ আর মিডিয়াম অফ কমিউনিকেশন, কোনো না কোনো মেসেজ দিতে চাচ্ছে এরা। কেউ দিতে চাচ্ছে যে হিউম্যান বডির একটা ম্যাপ, কেউ দিতে চাচ্ছে যে সুইজারল্যান্ডের একটা পথের ম্যাপ, কেউ দিতে চাচ্ছে যে নেপোলিয়ন বোনাপার্টের কোন পথে গেল এবং কোন পথে ফিরে আসলো সেটার ম্যাপ, কেউ আবার বলছে যে না শুধুমাত্র
মঙ্গল গ্রহে যখন গেলাম তখন ছবি প্রথমবারের মতো একটা ছবি তুললাম, সেই ছবিটা। সো অল দোজ থিংস বেসিক্যালি টেলস আস অ্যাবাউট আস, টেলস আস এ স্টোরি। প্রত্যেকটা ছবির আলাদা আলাদা স্টোরি আছে, প্রত্যেকটা ছবির আলাদা আলাদা কমিউনিকেশন আছে। সো আমরা এই যতগুলো ছবি দেখলাম সবগুলো ছবি হচ্ছে বেসিক্যালি এক একটা ম্যাপ। সো আরো যদি ক্লিয়ারলি যদি আমরা এটাকে ডিপিক্ট করতে যাই, one of the oldest and most popular method of communicating geographic information is called the map. The geographic map are abstraction of the world we live in. That means the depiction of the world we live in, and then phenomena on or within or above its surface. তাহলে এটার উপরে, পৃথিবীর উপরে, পৃথিবীর মধ্যে এবং পৃথিবীর উপরে যে পৃথিবীর সারফেসের উপরে যে ফেনোমেনা গুলো ঘটে থাকে সেগুলোরই একটা সমন্বয়। According to the International Geographic Association, the map is a symbolized image of geographical reality. এই যে যতগুলো এর আগে যতগুলো আমরা ছবি দেখলাম সবগুলোই কিন্তু রিয়েলিটি, কোনোটাই কিন্তু মিথ্যা না, কোনোটাই বানোয়াট না। সো এবং এবং এটা কিন্তু আবার একদিক থেকে কিন্তু এটা আবার সত্যও না, সত্য না কারণ হচ্ছে এটাই তো না, এটাই তো পথ না, পথটা নিশ্চয়ই আরো অনেক বড়, হিউম্যান বডি নিশ্চয়ই আরো অনেক বড়। তাহলে বিষয়টা হচ্ছে আমরা সিম্বলাইজড ওয়েতে we want to represent something, so representing selected features or characteristics and resulting from the creating efforts of authors execution of choice. তাহলে অথরের একটা চয়েসটা এখানে খুব ইম্পর্টেন্ট। অথর যদি চায় যে যেটা কমিউনিকেট করবে সেটাই কমিউনিকেট করবে, অথবা কোনো একটা পার্টিকুলার কোনো কিছু যদি ডিমান্ড থাকে সেই ডিমান্ডটাই সে ম্যাপের মাধ্যমে সে প্রকাশ করবে, and is designed for use when special relationships are primary relevance. এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে স্পেশাল রিলেশনশিপ। দ্যাট মিনস by somehow all those images are anyhow related to space or the world. পৃথিবীর যেভাবেই হোক এটা পৃথিবীর সাথে সম্পর্কিত। এই পুরো যতগুলো ইমেজ দেখালাম তার মানে হচ্ছে ম্যাপ অবশ্যই পৃথিবীর কোনো না কোনো ফিনোমেনার সাথে জড়িত। এখন আসো ম্যাপকে, যখন ম্যাপ তো আমরা বললাম, এখন ম্যাপের সবচেয়ে আমরা যখন জিআইএস নিয়ে কথা বলবো তখন আমাদেরকে অবশ্যই we need to think about mapping the earth. So if we want to map the earth, we need to know the shape of the earth. So the earth in reality is a very misshapen object. Earth doesn't have any kind of particular shape. We used to call earth as a football shaped. That means totally round, three-dimensional round object. Sometimes we call that it's like orange. That means elliptical. আবার কোনো কোনো সময় আমরা বলি যে আর্থ হচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যখন ম্যাপ দেখি হচ্ছে ফ্ল্যাট। তাহলে পৃথিবীটা আসলে কেমন? So it's a complex, nearly spherical, but somewhat irregular shape complicates the efforts to specify exact position of the Earth's surface. It's very complicated, এবং কেউ যদি বলে যে এটা একটা একদম গোল, ভুল কথা হবে। কেউ যদি বলে এটা ইলেপটিক্যাল, সেটাও ভুল কথা হবে। কমলা লেবুর মতো চাপা যদি কেউ বলে সেটাও ভুল কথা হবে। তাহলে বেসিক্যালি আর্থ ভেরি কমপ্লেক্স একটা বডি, এবং before mapping the earth and its feature we need to know the earth's geometry, coordinate system and the horizontal datums. তাহলে তিনটা জিনিস আসলো, geometry, coordinate system, datum, that define the relationship between the coordinate system and the earth's shape. Let's talk about the earth's shape. তারপরে আমি এই তিনটা আস্তে আস্তে geometry, coordinate system and datum গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা বাম দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি, বাম দিকে হচ্ছে আর্থের আমরা সাধারণত দেখতে পাই যে এটা অরিজিনালি বাইরে, এটাও কিন্তু আসলে ছবি, এটা বাইরে থেকে একটা ছবি তোলা, নাসার একটা অ্যাপোলো সম্ভবত অ্যাপোলো কোন একটা অ্যাপোলো মিশন থেকে একটা ছবি তোলা, এক্স্যাক্টলি আমি ফিগারটা মনে করতে পারছি না। এটা অরিজিনাল ছবি। তো অরিজিনাল ছবিটা আসলে বেসিক্যালি উইথ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের যে এই যে দেখতে পাচ্ছি উপরের দিকে যে আমরা এই বিভিন্ন ইয়ে দেখতে পাচ্ছি, এই যে ক্লাউড দেখতে পাচ্ছি, এখানে ক্লাউড আছে, এখানে ক্লাউড আছে, এগুলো সব ক্লাউড, আর নিচে কিন্তু পানি, এই যে নীল পানি দেখতে পাচ্ছি আমরা। তাহলে এটাকে সাধারণত আমরা
আমরা সাধারণত বলতাম যে এটা একটা আর্টের আর্ট বোধহয় দেখতে এরকম একদম গোল টাইপের না। বেসিক্যালি আর্ট দেখতে আসলে এই যে পাশের যে ডান দিকের যে ছবিটা আছে এই ডান দিকের ছবিটার মতো, এত বিশ্রী, আসলেই বিশ্রী। So art is not a flat, but as we have implied already, it's not spherical either. Spherical or not, because it has mountains, hills, plateaus, and the plains make this earth surface to have an irregular shape. একেবারে totally একটা irregular একটা shape এর মধ্যে দিয়ে earth আছে. So due to this 3D irregular shape, it is really difficult to calculate the overall position of something in the earth surface. তাহলে আগে যদি একদম গোল হতো তাহলে কিন্তু পৃথিবীর এই যে জিআইএস যে ডেটাটা আমরা কথা বলি যে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা বস্তুর আমাকে পজিশন জানতে হবে। সো এই পজিশন জানার যে প্রসেসটা সেই প্রসেসটা খুব ইজি হয়ে যেত যদি ইট কুড হ্যাভ আ প্লেন সারফেস, বাট এখানে কিন্তু প্লেনের কোনো সুযোগ নেই। ইটস এ ভেরি ইরেগুলার শেপ। সো ইফ accuracy matters, the earth is best described as geoid. Geoidটা কি? Geoidটা আমরা নেক্সট স্লাইডে দেখতে পাবো। ওকে, না আমরা একটু পরের স্লাইডে দেখতে পাবো এই বিষয়টা। তো আমরা প্রথম একটা মতবাদ আছে আর্থ ইজ এ স্ফিয়ার, তার মানে হচ্ছে গোলাকার বস্তু। সো ওই মতবাদ অনুযায়ী in this calculation earth is viewed as being an evenly round ball, একটা বলের মতো দেখতে অনেকটা। এটা একটা মতবাদ আছে। সো ফ্রম ইমাজিনারি সেন্টার অফ দ্য আর্থ, সো এখন একটা যদি বল হয় ডেফিনেটলি ইট উইল হ্যাভ আ সেন্টার। সো ফ্রম দ্যাট ইমাজিনারি সেন্টার অফ দ্য আর্থ, the calculation made from the center of the earth and then to the surface of the earth. তার মানে হচ্ছে এই যে আমরা এটাকে বলতে পারবো এখানে যদি সেন্টার হয় তাহলে এই জায়গাটা এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এই সো অল দোজ ডিসটেন্স এ এন্ড বি উড বি দ্য সেম বিকজ এটা সমান একেবারে। যদি গোল হয় ডেফিনেটলি এ আর বি সেম হবে। এরপরে ইন দ্য ডায়াগ্রাম বি দ্য ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ টু দ্য ইকুয়েটর, এবং আমরা জানি যে মধ্যখানে বরাবর যে ইয়েটা গেছে ইমাজিনারি লাইনটা গেছে, সরি আমার লাইনটা ঠিক হয়নি, এই যে ইমাজিনারি লাইনটা গেছে এই ইমাজিনারি লাইনটা কিন্তু হচ্ছে ইকুয়েটর। সো এই যে ইকুয়েটরের যে দূরত্ব এবং ট্রু নর্থ পোল এ এন্ড বি উড বি দ্য সেম ভ্যালু বিকজ ইট ইজ রাউন্ড। এরপরে আরেকটা মতবাদ হচ্ছে আর্থ ইজ অ্যান ইলিপসয়েড অর স্ফেরয়েড, দুই ধরনের কথা বলা যায়। সো আর্থ ইজ ওয়াইডার অ্যারাউন্ড দ্য ইকুয়েটর। এখন কোনো জায়গায় দেখা যায় যে যদি স্ফিরয়েড হয় বা ইলিপসয়েড হয় ডেফিনেটলি এটার একটা মেজর অ্যাক্সিস থাকবে, একটা মাইনর অ্যাক্সিস থাকবে। মেজর অ্যাক্সিস মানে হচ্ছে যেদিক থেকে একটা ইমাজিনারি সেন্টার থেকে যে দূরত্বটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এই যে এটার মেজর অ্যাক্সিস, আর যেটার দূরত্বটা কম সেটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। হ্যাঁ, আর এটাও ঠিক একই রকম, এটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, এটাকে বলে সেমি মাইনর অ্যাক্সিস। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে this is called an ellipsoid and all ellipsoid are in spheres are wider than they are tall. মানে এটাকে আসলে লম্বা বলার কোনো সুযোগ নেই, এগুলোকে একটু চাপা বলতে হবে মধ্যখানে, মানে কমলা লেবুর মতো যখন আমরা বলি তখন আর্থ would take this type of shape. So it has in the diagram as you can see the ellipsoid has following parameters. কি কি প্যারামিটার আছে? As I said earlier, semi major axis which is a হচ্ছে সবচেয়ে বড়, b হচ্ছে semi minor axis, then flattening হচ্ছে এটা মানে যেহেতু ellipsoid হয় তাহলে ellipsoid এর সূত্র অনুযায়ী flattening মানে হচ্ছে এই যে a plus a minus b divided by a, আর inverse flattening হচ্ছে 1 by f। হ্যাঁ, যে ফ্ল্যাটেনিং এর যদি ইয়া হয় উল্টাটা হচ্ছে ইনভার্স ফ্ল্যাটেনিং। আর এক্সেন্ট্রিসিটি হচ্ছে এই যে আমরা আর্থের এদিকে ঘোরার যে প্রবণতাটা বা একটা পার্টিকুলার একটা গতি, সেই গতিটা হচ্ছে এটা এই যে ই স্কয়ার এই সূত্র দিয়ে বোঝা যায়। সো देयर আর নাম্বার অফ ellipsoid টু বেস্ট ফিট দ্য শেপ অফ দ্য আর্থ। এখন আর্থের শেপকে কিন্তু যে রাউন্ডের চেয়েও ইলিপসয়েড দিয়ে কিন্তু ভালো প্রকাশ করা যায়, যদিও ট্রু শেপ বলতে কোনোটাই না। এখন আর্থের আরেকটা শেপ যেটা আমাদের প্রথম স্লাইডে আমরা বলেছিলাম যে সবচেয়ে ভালো মানায় হচ্ছে আর্থকে বা ট্রু রিপ্রেজেন্টেশন অফ দ্য আর্থ উড বি দ্য জিওইড। তাহলে জিওইডটা কি? জিওইড ইজ এ শেপ that the surface of the ocean that would take under the influence of the earth's gravity and the rotation alone in the absence of other influences such as winds and tides. তার মানে হচ্ছে এখানে উইন্ড থাকবে না,
টাইট থাকবে না, তাহলে ওশেনটাই যে যে সারফেসটা নেয় সেটাই হচ্ছে জিওইড। তার মানে হচ্ছে কাইন্ড অফ মিন সি লেভেল। মিন সি লেভেল হচ্ছে এই যে আমাদের সমুদ্রের যে উচ্চতা, সেই উচ্চতাটাই সমুদ্রের মানে সারফেস ওয়াটারের যে উচ্চতাটা সেটাই হচ্ছে মিন সি লেভেল, এবং এটাকেই আমরা বলছি জিওইড। So over open ocean, the geoid and mean sea levels are approximately the same, but in continental areas they can differ significantly. Continental area তে এখানে কিন্তু because এই যে আনডিলেশন আছে, আমরা নিশ্চয়ই জানি যে সমুদ্রের নিচে যে অ্যাবিসাল প্লেন এবং বিভিন্ন ধরনের মাউন্টেন্স বা অন্যান্য কিছু যেগুলো আছে, সেগুলোর কারণেই কিন্তু শেপ কিন্তু ইরেগুলার হয়, ওলট পালট হয়। মানে সমুদ্রের নিচে তলদেশের ইয়ে কিন্তু সবসময় সেম না। তো because of the Earth's geoid irregularity, geodesists মানে যারা জিওইড নিয়ে কাজ করে তাদেরকে জিওডেসিস্ট বলে, geodesists have chosen to use ellipsoid to calculate the location of latitude and longitude. তাহলে জিওইডের ক্ষেত্রে ইরেগুলারিটির কারণে তারা করে কি, ওই যে আর্থকে এলিপসয়েড হিসেবেই তারা কল্পনা করতে পছন্দ করে। সো আর্থ ইন দ্য শেপ অফ আ টেরেইন, টেরেইনের এতক্ষণ তো আমরা বললাম যে মিন সি লেভেলের শেপের কথা চিন্তা করলাম। এখন আমরা যদি চিন্তা করি যে টেরেইনের কথা চিন্তা করি, দ্যাট মিনস হচ্ছে আমাদের যে ওয়াটার বডির বাইরে যে স্থলভাগ আছে, স্থলভাগের উচ্চতার পরিপ্রেক্ষিতে যদি আমি চিন্তা করি, সো আর্থ উড লুক লাইক দিস। কোন কোন জায়গায় যে হিমালয়ের পাহাড় যেখানে আছে সেখানে প্রচুর পরিমাণে লম্বা হয়ে যাবে আকাশ, মানে পৃথিবী। আবার নিচের দিকে আরেকটু যেখানে প্লেটিউ থাকবে সেখানে আরো অনেক নিচে নেমে যাবে। সো মাচ অফ দ্য ল্যান্ড মাসেস আর ওয়েল অ্যাবভ দ্য সি লেভেল। এখানে আবার সি লেভেলের কথা চলে আসছে, কারণ অনেক ল্যান্ড মাস সি লেভেলের চেয়ে অনেক অনেক উঁচু। লাইক এই যে মাউন্ট এভারেস্টের 8,000 মিটার উপরে হচ্ছে, মানে সি লেভেলের 8,000 মিটার উপরে হচ্ছে মাউন্ট এভারেস্ট, while in the ocean it is well below the sea level. মারিয়ানা ট্রেঞ্চ যেটা আমরা বলছি, মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত, তো সেইটাই এই ট্রেঞ্চটা আবার কিন্তু 10,000 মিটার বিলো দ্য মিন সি লেভেল। আমরা যদি ওইটাকে চিন্তা করি তাহলে পৃথিবীটা এরকম মিসশেপের একটা অবজেক্ট হবে, একদম কোথায় মাউন্ট এভারেস্ট আর কোথায় হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, দুটো মিলে। এই যে এতগুলো কথা বললাম, লেটস পুট দোজ টুগেদার, যে আমরা আসলে আর্থকে কিভাবে দেখতে চাই, বা আর্থের আসলে কোন ধরনের এই প্রত্যেকটা শেপগুলোর মধ্যে কি কি রিলেশনশিপ আছে। আমরা এই যে বাম দিকের ছবিটা যদি দেখি, বাম দিকের ছবিটা দেখলে বুঝতে পারবো যে প্রথমে আমরা কল্পনা করেছিলাম আর্থ ইজ এন ইলিপসয়েড। এই যে লাল যে দাগটা দেখতে পাচ্ছি, আর্থ হচ্ছে ইলিপসয়েড, এই যে এই ইলিপসয়েড। তাহলে আর্থ ওরকম নিত, যদি ইলিপসয়েড হতো আর্থটা এরকম হতো। এরপরে আমরা চিন্তা করলাম জিওইডের কথা চিন্তা করলাম। জিওইড মানে হচ্ছে মিন সি লেভেল। মিন সি লেভেলের কথা চিন্তা করলে এই যে সির যে লেভেলটা আছে, সি লেভেল, এই যে এই লেভেলটা আছে, এই লেভেলটা হচ্ছে আর্থের লেভেল। কোন কোন জায়গায় যে মিন সি লেভেল নিচে নেমে যাচ্ছে, কোন কোন জায়গায় মিন সি লেভেল আবার উপরে উঠে যাচ্ছে। আবার আমরা চিন্তা করলাম যে আর্থকে বললাম যে টেরেইন, টেরেইন মানে হচ্ছে সবুজটা, ল্যান্ড মাস। ল্যান্ড মাসের কথা চিন্তা করলে আর্থ হচ্ছে এই ধরনের, এই যে এই শেপটা নিচ্ছে, খুব ইরেগুলার একটা শেপ নিচ্ছে। যাই হোক, এরপরে আমরা যদি চিন্তা করলাম যে না, আমরা আর্থকে হয়তো এই যে এই তিনটা, আচ্ছা সি লেভেল বা জিওইড বা এলিপসয়েড এগুলো তো বললামই। এখন আসলে আর্থকে আমরা ইয়াতে চিন্তা করি, এই যে তিন চারটাতে কোনটাতে কি হতে পারে। যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্থের একটা জায়গায় দেখতে পাচ্ছি যে সবুজ যেটা, সেটা হচ্ছে ল্যান্ড। তাহলে ল্যান্ড কোন কোন জায়গায় দেখা যাচ্ছে যে ওশনেরও নিচে নেমে যাচ্ছে ল্যান্ড। ওই যে মারিয়ানা ট্রেঞ্চ, ধরো এটা, এই জায়গাটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, ল্যান্ড এখানে চলে যাচ্ছে, এটা ধরো হচ্ছে হিমালয়, এই জায়গাটা আবার নিচে নেমে যাচ্ছে, আর কোনো ট্রেঞ্চ পেলো হয়তো, আবার উপর উঠে যাচ্ছে, এটা হচ্ছে টেরেইন। তাহলে এটা একটা হতে পারে। আবার দেখা যাচ্ছে ওশেনের যদি আমরা চিন্তা করি, ওশেন চিন্তা করলে এই জায়গাটা হচ্ছে ওশেন, বা হচ্ছে এই যে জিওইড বা নীলটার কথা চিন্তা করলে এই যে এই হচ্ছে নীলটা, এই যে ওশেনের লেভেল, এই ওশেনের লেভেলটা বা এটার নিচে সবসময় ওশেনই হবে সাধারণত। এই যে এই হচ্ছে আমাদের জিওইড কল্পনা করলে আর্থের শেপ। আবার এলিপসয়েড যদি চিন্তা করি, এই হলুদটা যদি চিন্তা করি, এলিপসয়েড একটা নির্দিষ্ট ইয়াতেই থাকবে, শেপ মেনটেন করে থাকবে। আর আরেকটা গোলাপি একটা আছে জিওইড, এবং আচ্ছা মিন সি লেভেল এবং জিওইড, গোলাপি এবং নীল দুটোটাই কিন্তু মোটামুটি কাছাকাছি,
কাছাকাছি, কোন কোন জায়গায় জিওইড হয়তো বেশি হতে পারে, কারণ হচ্ছে জিওইড হচ্ছে বাতাস এবং টাইডের যে টাইড, আমরা নিশ্চয়ই জানি যে টাইড যখন আসে তখন সমুদ্রের উচ্চতাটা বেড়ে যায়। বাতাস যদি থাকে সেখানে সমুদ্রের উচ্চতা বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। সো ওই ইনফ্লুয়েন্স মুক্ত হচ্ছে জিওইড। আর যদি আমরা বলি যে এখানে ওই ইনফ্লুয়েন্স গুলো থাকবে, টাইডের বা উইন্ডের ইনফ্লুয়েন্স থাকবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে মিন সি লেভেল। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কেসে বিভিন্ন ঘটনা ঘটছে। এই যে এ বি সি ডি এগুলো বিভিন্ন কেস, আমি এগুলো যেগুলো হাতে ধরে ব্যাখ্যা করলাম সেগুলো এটাই। তাহলে ফর এক্সাম্পল এ বি সি ডি have chosen to describe how the relationship might change with the with different among different shapes. First of all, A and C shows the Earth's terrain. A এবং সি, এতে এবং সিতে দেখো টেরেইনটা কি হচ্ছে এখানে as being below the mean sea level। তাহলে এ এবং সি তে দেখো মিন সি লেভেলের নিচে চলে যাচ্ছে টেরেইনটা, আমরা নিশ্চয় জানি। এই যে এখানে চলে গেল মিন সি লেভেলের নিচে, আবার এখানে চলে গেল এ এবং সি তে। এরপরে দেখা গেল যে this is equivalent to an area in the ocean. And note how the geoid and mean sea level, how the geoid and mean sea level are very close to the same value, but the relationship ellipsoid or spheroid, it varies basically. B এবং D পয়েন্টে দেখা যাচ্ছে যে at the terrain above the mean sea level, অবশ্যই of course B এবং C তে দেখা যাচ্ছে যে টেরেইনটা সবচেয়ে বড়, কারণ হয়তো পাহাড় বা অন্যান্য কিছু আছে এই জায়গাতে। এবং এক্ষেত্রেও কিন্তু জিওইড এবং মিন সি লেভেল এর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে, এবং ইলিপসয়েডের সাথে কিন্তু রিলেশনশিপ ডিফারেন্ট রয়েই গেছে। ওকে, তাহলে বুঝতে পারলাম আমরা ভিন্ন ভিন্ন শেপের মধ্যে ভিন্ন ভিন্ন সম্পর্ক। আমরা আর্টকে যেভাবেই চিন্তা করব সেভাবেই হবে বেসিক্যালি। তবে জিআইএস নিয়ে যখন আমরা ডিল করব অবশ্যই আমরা জিওইডকে মাথায় রাখবো, এবং আরো একটা জিনিসকে মাথায় রাখবো, সেটা হচ্ছে ডেটাম। এই যে ডেটাম যেটা বললাম আমরা, সো ডেটাম ইজ এ মডেল অফ দ্য আর্থ সারফেস। এই যে এত কনফিউশন এর মধ্যে আর্থের শেপটা কি হবে বেসিক্যালি, এই কনফিউশন থেকে দূর করার জন্য আর্থের যারা জিওডেসিস্ট বা কার্টোগ্রাফার তারা চিন্তা করলো যে আর্থকে একটা রেফারেন্স, একটা মডেল তৈরি করা যায় কিনা আর্থের চারপাশে, বা তার একটা ইয়ে তৈরি করলাম আমি, এত একেবারে কোন জায়গায় উপরে কোন জায়গায় নিচে এত ঘটনা না করে আমি একটা মডেল তৈরি করে ফেলি আর্থের। তাহলে এই আর্থটার আমার মডেল অনুযায়ী যা হবে আমার মডেল অনুযায়ী হবে। এই যে নিচে গেলে নিচে, উপরে গেলে উপরে, মিন সি লেভেল উপরে থাকলে উপরে, নিচে থাকলে নিচে। সো এটা অনেকটা দেখতে অনেকটা আমরা মনে করি যে একটা বিল্ডিং করার আগে আমরা একটা মডেল তৈরি করি না, ব্যাপারটা হচ্ছে সেরকম। সো ইটস এ ডেটাম, এটা একটা রেফারেন্স পয়েন্ট, যে যার সাপেক্ষে আমরা আর্থের সারফেসটা এবং পজিশন গুলো মেজার করব। So the reference specifications of a measurement system is usually system of coordinate position on a surface or height above or below the surface. তাহলে ভার্টিক্যাল ডেটাম একটা আছে, হরিজন্টাল ডেটাম আছে। হরিজন্টাল ডেটাম হচ্ছে যেটা বেসিক্যালি কোঅর্ডিনেট পজিশন, মানে পাশাপাশি এক জায়গা থেকে আরেক জায়গায় পৃথিবীর ওখানে কোঅর্ডিনেট সিস্টেম, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো যে হোয়াট ইজ কোঅর্ডিনেট সিস্টেম। আর হাইট হচ্ছে বেসিক্যালি যে ভার্টিক্যাল ডেটাম, যে পৃথিবী থেকে আসলে কত উপরে বা নিচে। হ্যাঁ, পৃথিবীটার আমরা যে বলছি যে মিন সি লেভেলকে আমরা জিরো ধরি সাধারণত। তো এক্ষেত্রে হয়তো মিন সি লেভেলকে জিরো ধরা হবে, আবার অন্য কেউ বললো যে না সি এখানে না, সি হচ্ছে এখানে, মানে ও একটা নতুন একটা পজিশন দিল হয়তো সি এর, তাহলে তার সাপেক্ষে শূন্য হচ্ছে সে যেখানে দেখাচ্ছে সেখানে। তাহলে বেসিক্যালি ওইটা হচ্ছে জিওডেসিস্টরা বা জিওলজিস্টরা প্রথম যখন তারা একটা রেফারেন্স পয়েন্ট ঠিক করে, দ্যাট ইজ কল্ড দ্য ডেটাম। So datum tells us the relationship between the ellipsoid and the geoid. So it is a system which allows a location of latitude and longitude. তাহলে ল্যাটিটিউড এন্ড লংগিটিউড ওটা নিয়েও আমরা একটু পরেই কথা বলবো। ওই সিস্টেমটা সম্বন্ধে যে আমাদেরকে পরিচয় করিয়ে দেয় সেটা হচ্ছে ডেটাম। And because there are different ways to fit the mathematical model to surface the earth, as we can understand যে অনেকগুলো শেপ আছে পৃথিবীর, এবং সবগুলো শেপের সাথে একটা ম্যাথমেটিক্যাল মডেল দ্বারা ফিট করতে হবে। সো দেয়ার আর মেনি ডিফারেন্ট ডেটামস। এক এক ম্যাথমেটিশিয়ান, এক এক অ্যাস্ট্রোনমার, তারা কিন্তু এক এক ধরনের
datum তারা প্রপোজ করেছে। So also in the modern era techniques are very vastly improved and many modern datums are very similar to each other. তাহলে ডেটাম গুলোর মধ্যে অনেকগুলো ডেটাম আছে, ডেটামের মধ্যে আমরা যেটা নেই সেটাই হবে, এবং সারা পৃথিবীতে মোটামুটি কমনলি কয়েকটা ডেটাম ইউজ করা হয়। আবার এক এক দেশেও দেশ ভিত্তিক ডেটাম চেঞ্জ হয়, যে বাংলাদেশ হয়তো একটা ডেটাম ইউজ করে, ইউএসএ আরেকটা ডেটাম ইউজ করে, এরকম হতে পারে, কোনো সমস্যা নেই। সো ডেটাম কি? তাহলে ডেটাম যেটা বললাম এর আগে, সো ইটস আ চেঞ্জ ইন ডেটাম ব্রিংস অ্যাবাউট চেঞ্জ ইন জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে ডেটাম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওই বস্তুর পজিশন, ল্যাটিটিউড লংগিটিউডও কিন্তু চেঞ্জ হয়ে যায়, বা পজিশনটাও চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো এই যে একটা টেবল এখানে দেখতে পাচ্ছ, এনএডি 1927, এই ন্যাট 1927 এ এক ধরনের, আবার ন্যাট 1983 তে এক ধরনের। আর সবচেয়ে কমন এবং সবচেয়ে গ্রহণযোগ্য বা পৃথিবীর সবাই যেগুলো পছন্দ করে যে ডেটামটা, সেটা হচ্ছে WGS ওয়ার্ল্ড জিওলজিক্যাল সার্ভে 1984। এই 1984টা কমনলি ইউজড। আমরাও যখন আমাদের জিআইএস নিয়ে যখন আমরা কাজ করব, আমরা WGS 1984 এ কাজ করব। এইটার ল্যাটিটিউড লংগিটিউডও কিন্তু ওগুলো থেকে সেম, তবে এটা যে একেবারে আকাশ পাতাল তফাৎ তা না, একটা পয়েন্টের এদিক সেদিক আর কি, ধরো 10-15 মিটার পরে আর একটা পয়েন্ট, এরকম বিষয়টা হচ্ছে এরকম, মানে পার্থক্যটা হলে সর্বোচ্চ এরকম হতে পারে। সো ডেটামের ক্ষেত্রে এই যে স্ফেরয়েডের একটা আকৃতিটাও চেঞ্জ হয়ে যায়, এবং মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিসের পরিমাণটাও চেঞ্জ হয়ে যায়। অ্যাজ উই ক্যান সি ফ্রম দ্য টেবল ইন দ্য রাইট কর্নার, দেখো WGS 84 এর ক্ষেত্রে স্ফেরয়েড হচ্ছে WGS 84, এটার একটা সেমি মেজর অ্যাক্সিস হচ্ছে এত, এটার মানে এত মিটার, আর সেমি মাইনর অ্যাক্সিস হচ্ছে এত মিটার। মাইনর আর মেজরের মধ্যে কোনো তেমন একটা পার্থক্য নেই। এটা কত 63 লাখ বোধ হয় 78,000, আর এটা 63 লাখ 56,000, তার মানে হচ্ছে মোটামুটি কাছাকাছি। বাংলাদেশের কমনলি ইউজড সরকারি ভাবে বা অন্যান্য ভাবে এলজিডি বা অন্যান্য এই যে সিজিআইএস ওরা ইউজ করে এভারেস্ট বাংলাদেশ নামে একটা ডেটাম ইউজ করে। এই এভারেস্ট বাংলাদেশ যে ডেটামটা, ওটা বাংলাদেশের মানে জিওডেসিস্টরাই বানিয়েছে, তো সেটার একটা ইয়ে আছে। আবার বাংলাদেশের আরেকটা আছে যে গুলশান 303, এটা একটা ডেটাম। আবার কল্যাণপুর ডেটাম আছে, এভারেস্ট 1830 ডেটাম আছে, এনএডি 83 ডেটাম আছে, অনেকগুলো ডেটাম আছে, ডেটামের শেষ নাই, যে যেটা ইউজ করে আর কি, সেটার উপর ভিত্তি করে আমরা আসলে রেফারেন্স সিস্টেম ইউজ করব। সো ডেটাম কুড বি অফ টু কাইন্ডস। আমরা যে নিচের দিকে লাস্টে পড়লাম যে গুলশান বা এভারেস্ট বাংলাদেশ, এগুলো কিন্তু হচ্ছে রিজিওনাল বা লোকাল ডেটা। তাহলে কি লোকাল এবং রিজিওনাল কি? সো বিকজ অফ দ্য আর্থ ইজ সো মাচ misshapen, when creating a datum to suit their country or region, geodesists have traditionally positioned the ellipsoid in such a way that could be best matched the geoid over their country. তার মানে হচ্ছে জিওডেসিস্টরা যে দেশে থাকে আসলে ওইটা অনেকটা কাইন্ড অফ নিজেদের দেশকে তারা সেন্টারে রাখতে পছন্দ করে, এবং নিজেদের দেশকে সেন্টারে রেখে বাকি পৃথিবীগুলোকে তারা সাজায়। তো ওইটার কারণেই এটাকে বলা হচ্ছে লোকাল বা রিজিওনাল ডেটা। তারা করে কি, যে জিওডেসিস্টরা সাধারণত যে তাদের দেশটাকে, যেমন ধরো যে এবার আমি গুলশান বললাম বা এভারেস্ট বাংলাদেশ বললাম, সেখানে বাংলাদেশটাই হচ্ছে মধ্যখানে বা সেন্টারের কাছাকাছি। তো নিচে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাবো যে জিওইডটা যদি হয় লাল যে ইয়াটা, সরি গ্লোবাল জিওইডটা হচ্ছে এই যে নীলটা, এই যে এই মিসশেপেন অবজেক্টটা। আর এটার জন্য আমরা যদি কল্পনা করি একটা ইলিপসয়েড, যদি গ্লোবাল ডেটাম হলে সেটা হচ্ছে লালটা, আর যদি হয় লোকাল ডেটাম সেটা হচ্ছে অবশ্যই সবুজটা। তার মানে হচ্ছে ডেটাম রিজিওনালি করা যায়, আবার গ্লোবালি করা যায়। আর জিওসেন্ট্রিক ডেটাম মানে হচ্ছে গ্লোবাল ডেটাম যেটা, সেটাই। সো রেজাল্ট অফ দ্য ইউজ অফ দ্য লোকাল ডেটাম ওয়াজ দ্যাট lines of the longitude and latitude between different countries would not connect evenly. তার মানে হচ্ছে এখানে দেশীয় প্রভাব মুক্ত, এর আগে বললাম যে এটা দেশীয় প্রভাব যুক্ত, যে যার মতো করে নিজের দেশকে মধ্যখানে রাখতে চায়, এখানে কিন্তু দেশীয় প্রভাবটা নাই। সো worldwide datums which are used in all countries or regions are commonly called the geocentric data.
So this is an essential part of the geocentric datum because they are designed for the global positioning system. এই যে geocentric datum বা আমরা যেটা বলছিলাম যে WGS 84 এই বা গ্লোবাল datum, এটার উপর ভিত্তি করে কিন্তু জিপিএস, আমরা যে জিপিএস এর কথা বলি আমাদের ফোনে আছে, আমাদের গাড়িতে বা অন্যান্য জায়গায় আমরা লাগাই, বা আমাদের যে জিআইএস জিপিএস যে যন্ত্রপাতি আছে সেসব যন্ত্রপাতিতে আমরা লাগাই, সেটা হচ্ছে বেসিক্যালি এই গ্লোবাল ডেটামের উপর ভিত্তি করে করা হয়েছে। So most widely used geocentric datum is World Geodetic System, which is WGS 1984, and it is used to determine the position of anything in the earth. তাহলে সারা পৃথিবীতে কোনো কিছুর পজিশন জানার জন্য আমরা কিন্তু WGS 1984 টা ইউজ করি। এখন আসো কোঅর্ডিনেট সিস্টেম। এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করব। কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে is a framework for determining the relative position of anything in this world. তাহলে পৃথিবীতে একটা বস্তু, যে কোনো একটা বস্তু, একটা গাছ হোক, একটা ধরো আমাদের ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, সেই অবস্থিত রিলেটিভ পজিশনটা জানার জন্য আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করি সাধারণত। So two types of coordinate systems are there. One is geographic coordinate system, another one is projected coordinate system. Geographic coordinate system is basically tells us about the where, কোথায় একটা ডেটা অবস্থিত পৃথিবীর সারফেসের ভিতরে। তাহলে it tells us যে কোথায়, where on the earth the data should drop, ডেটাটা কোথায় আছে। এই যে বাম দিকের যে ছবিটা আছে নিচে, এই যে এই বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর কোন জায়গায় অবস্থিত, সেটা যে প্রশ্নের উত্তরের মাধ্যমে যে উত্তর দিবে সে হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। So it defines where the data is located on the earth's surface, and it's round, so round location in angular unit. তার মানে হচ্ছে 3-dimensional ভিউতে পৃথিবীকে 3-dimensional চিন্তা করে যে লোকেশনটা আমরা ঠিক করব সেটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, এবং 3-dimensional যদি হয় ডেফিনেটলি একটা আমরা যখন এই জায়গা থেকে এই জায়গার কৌণিক দূরত্বটা কৌণিকই হবে, কারণ এটা রাউন্ড, এটা 3-dimensional। এই যে এটা ডিগ্রি বা রেডিয়ানে কিন্তু প্রকাশ করা হবে সাধারণত। আচ্ছা, তারপরে হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ইজ বেসিক্যালি যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আছে সেইটাকে যদি আমরা 2-dimensional একটা ফেজে চিন্তা করি, তার মানে হচ্ছে এটাকে যদি আমরা ফ্ল্যাট সারফেস বা যেমন ধরো একটা পেপার অথবা কম্পিউটারের স্ক্রিন এই ধরনের ইয়াতে চিন্তা করি, সেটা আমাদের জন্য হবে হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। সো প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম উইল টেল আস হাউ টু ড্র দ্য earth in a how to draw the position of a surface in a flat surface, or একটা বস্তুর ফ্ল্যাট সারফেসের উপরে এটা কতটুকু আসলে পজিশন সেটাই মাপা যাবে। and it's a paper map or a computer screen এর মাধ্যমে এটা সাধারণত প্রকাশ করা যায়। সো PCS হচ্ছে ফ্ল্যাট, আর whereas the geographic coordinate system or GCS সেটা হচ্ছে 3-dimensional or গোলাকার। ওকে, এবার আসো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম গোলাকার আমরা যেটা বললাম, তাহলে এটা নিয়ে একটু কথা বলি। এ কোঅর্ডিনেট ইজ এ সেট অফ 2 or more numbers of that specified the positions। যেমন কার্টেসিয়ান পজিশন কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে XY কোঅর্ডিনেট। এখানে দেখো এই যে আমরা দুইটা ইয়া আঁকি সাধারণত, এদিকে হচ্ছে x আর এদিকে হচ্ছে মানে উপরের দিকে হচ্ছে y, হ্যাঁ এদিকে হচ্ছে y আর এদিকে হচ্ছে x আর এদিকে হচ্ছে x। এখন প্লাস মাইনাস আছে, এদিকে হচ্ছে প্লাস আর এই সাইডে হচ্ছে প্লাস আর এই সাইডে হচ্ছে মাইনাস, আর এদিকে যদি হয় তাহলে y এর মাইনাস আর এদিকে যদি হয় x এর মাইনাস। যাই হোক, এটা আমাদের কার্টেসিয়ান রুল অনুযায়ী আমরা করি। এভাবে একইভাবে সারা পৃথিবীকে যদি আমরা এই কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে চিন্তা করি, 3-dimensional একটা ফেজ হিসেবে চিন্তা করি, তাহলে 3-dimensional ফেজ হিসেবে চিন্তা করলে spherical surface to determine the location of the earth, তাহলে কিন্তু আমরা সাধারণত দুটো জিনিস পাই, একটা হচ্ছে ল্যাটিটিউড আর একটা হচ্ছে লংগিটিউড। এবং ল্যাটিটিউড লংগিটিউড পেতে হলে সারা পৃথিবীকে সাধারণত এই যে গোলাকার যে বস্তুটা আছে এই দুইটা মেরু, এই যে নর্থ পোল এবং নিচে আছে হচ্ছে সাউথ পোল, এই যে নর্থ পোল আর হচ্ছে সাউথ পোল, এই নর্থ পোল আর সাউথ পোলকে কানেক্ট করে কতগুলো আমরা রেখা আঁকি। এই রেখাগুলোকে, এই রেখার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে আমরা বলি হচ্ছে রেটিকিউল। আচ্ছা, তারপরে হচ্ছে ওকে, সো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে দুটো জিনিস, একটা হচ্ছে লংগিটিউড এন্ড ল্যাটিটিউড অ্যাজ আই সেড আর্লিয়ার। তাহলে x কোঅর্ডিনেটস আর বিটুইন দা
180 degree and then plus 180 degree, which are called the longitude. আমরা longitude হচ্ছে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে কানেক্ট করে আমরা যদি একটা রেখা টানি এবং আমরা এটাকে বলি হচ্ছে প্রাইম মেরিডিয়ান বলছি আমরা, যেটা গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে ইংল্যান্ডের। এই যে প্রাইম মেরিডিয়ান, এই প্রাইম মেরিডিয়ানের উপর দিয়ে একটা ইয়ে করে, এবং এটার সমান্তরাল ভাবে আরো, এটা দেখতে সমান্তরাল মনে হচ্ছে না কিন্তু আসলে কিন্তু এটা সমান্তরাল, কারণ হচ্ছে এটা একটা 3 ডাইমেনশনাল স্পেস। 3 ডাইমেনশনাল স্পেসে এটাকে আসলে সাধারণত সমান্তরাল মনে না হওয়ারই কথা, আসলে কিন্তু এটা সমান্তরাল এই রেখাগুলো। তাহলে সমান্তরাল রেখাগুলো যদি আমরা আঁকি এবং এটাতে যদি কৌণিক দূরত্ব, এই যে কেন্দ্রের সাথে একটা বস্তু যদি হয় এই জায়গাতে, তাহলে এই জায়গার জন্য এই জায়গাতে একটা রেখা টানি এবং কেন্দ্রের সাথে এই যে দূরত্বটা, এটাকে বলছি আমরা লংগিটিউড। ওকে, 180 ডিগ্রি, এবং এই যে দেখতে পাচ্ছ 180 ডিগ্রি এবং 0 ডিগ্রি, এবং 0 থেকে 180, এটা গোল যেহেতু এই 180 এই যে কৌণিক দূরত্বটা ইস্ট এন্ড ওয়েস্ট স্কেল, সো দ্য কল দ্য লংগিটিউড, এটাকে বলা হচ্ছে লংগিটিউড। ranges between plus 180 degree to minus 180 degree, because the earth is round, 180 degree এবং minus 180 degree at the same grid line। তাহলে প্লাস এবং মাইনাস, এই যে প্লাস 180 আর একটা মাইনাস 180 বা 0 ডিগ্রি, এটা সেমই হবে, কারণ হচ্ছে যেহেতু এটা একটা রাউন্ড, সুতরাং 0 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত এটাকেই বলবো আমরা হচ্ছে লংগিটিউড, যে কৌণিক দূরত্বটাকে লংগিটিউড বলবো। আর দুইটা পোল কানেক্টিং যে রেখাটা, সেটাকে বলবো হচ্ছে প্রাইম মেরিডিয়ান। আসো এবার হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউড হচ্ছে y values are between -90 ডিগ্রি and +90 ডিগ্রি। আমরা যদি একেবারে পৃথিবীর ঠিক মধ্যখান বরাবর একটা রেখা কল্পনা করি, which is equator, as I said earlier, আমরা এই যে এটাকে যদি ইকুয়েটর কল্পনা করি এবং তাকে কেন্দ্র করে সমান্তরাল অনেকগুলো রেখা কল্পনা করি, আফটার সাম, যেহেতু কৌণিক দূরত্ব, তাহলে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দূরত্বটা কতটুকু, 30 ডিগ্রি, এখান থেকে 30 ডিগ্রি দূরত্বে আরেকটা রেখা কল্পনা করলাম, এখান থেকে 30 ডিগ্রি দূরত্বে আরেকটা রেখা কল্পনা করলাম, এবং যে কৌণিক দূরত্বটা পাবো আমরা একই রকম, যে এই যে এর সাথে জিরোর সাথে যে কৌণিক দূরত্বটা পাবো, সেটাই হচ্ছে আমাদের জন্য এটা হচ্ছে লংগিটিউড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য লংগিটিউড। সো ওকে, এবং যে ইয়াগুলো আছে, যে ইকুয়েটরের আশেপাশে ইকুয়েটরের সমান্তরালে যেসব রেখাগুলো থাকবে, সেগুলোকে বলবো আমরা known as the parallel, ওগুলোকে আমরা বলবো প্যারালাল বলবো। এগুলা জেনে রাখা জরুরি, কারণ পরে এটা খুব ডিটেইলে আমরা যখন নেক্সট ক্লাসে পড়াবো, খুব কঠিন একটা বিষয় চলে আসবে, which is the coordinate system, বা আমরা যখন আমরা কোঅর্ডিনেট না, সরি নট কোঅর্ডিনেট সিস্টেম, আমরা যখন এটাকে এই যে যখন আমরা ম্যাপ প্রজেকশন করব, মানে ম্যাপকে 3 ডাইমেনশনাল ম্যাপকে যখন আমরা 2 ডাইমেনশনাল স্পেসে পরিণত করব, তখন সেটা আমাদের জন্য খুব কমপ্লিকেটেড একটা বিষয় হিসেবে দাঁড়াতে পারে। যাই হোক, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে একটা ডেটাম থাকে ডেফিনেটলি, এবং ডেটামের উপর ভিত্তি করে একটা প্রাইম মেরিডিয়ান থাকে এবং একটা ইউনিট থাকবে। সো ডেটামটা বেসিক্যালি একটা স্ফেরয়েড হবে অথবা একটা এলিপসয়েড হবে। এখন এক একটা জিওডেসিস্ট এক এক ধরনের ডেটাম প্রপোজ করেছে, এবং তাদের কথা অনুযায়ী আমাদের যে প্রাইম মেরিডিয়ান, সেটা প্রাইম মেরিডিয়ান আলাদা হতে হবে, প্রিমিয়াম, এবং সবচেয়ে কমন বা সবচেয়ে ওয়াইডলি ইউজড ইয়ে হচ্ছে ডেটাম হচ্ছে ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম 1984, WGS 84, এটা সবখানে ইউজ হবে বা সবাই আমরা ইউজ করতে পছন্দ করি এই জিনিসটা। সো GCS is what ties in coordinate values to the real location of the earth। তার মানে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম যদি এইটা হয়, এত ইস্ট এবং এত সাউথ যদি হয়, that tells you the এই যে এটা একটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আছে, সেটা বোঝা যাবে। এখন আসো অন্য ধরনের আরেকটা প্রজেকশন সিস্টেম ছিল, সেটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, যেটা হচ্ছে ফ্ল্যাট সারফেসের উপর। কেন ফ্ল্যাট? আমরা যখন একটা কার্টোগ্রাফি করব, ম্যাপ করব, আমাদের 2 ডাইমেনশনাল এর উপরই কিন্তু মাপতে হবে। আমাদের ওই যে সারাক্ষণ আমরা বল নিয়ে ঘুরতে পারবো না, বা ইলিপসয়েড নিয়ে ঘুরতে পারবো না, আমাদের ওই ধরনের বস্তু নাইও, 3D অবজেক্ট নিয়ে আমরা ডিল করি না রিয়েল ওয়ার্ল্ডে। তাহলে এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম would be that who tells us যে কোথায় কোন জায়গায় আমরা এই আমাদের পজিশনটা দেখাবো।
একটা বল যদি হয়, বড়টাকে যদি আমরা কেটে দিই এবং এটাকে যদি আমরা ফ্ল্যাট করার চেষ্টা করি, তাহলে সেটাই হবে আমাদের জন্য প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এই যে দেখতে পাচ্ছ বল, এটা একটা ধরে নাও এটা একটা বল, বলটাকে আমরা কাটলাম, সোজা করার চেষ্টা করলাম কিন্তু সোজা হচ্ছে না। এই দেখো একটা জায়গা থেকে আরেকটা জায়গার কিন্তু অনেক ডিস্টরশন, অনেক ইয়ে রয়ে গেছে, স্পেস রয়ে গেছে। এটা কিন্তু থাকার কথা ছিল না। এটা হয়তো এক দেশের মধ্যখানে, যে কোনো একটা দেশের একটু এখানে আর একটু এখানে হয়ে যেতে পারে। সো এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। তাহলে এটাকে কোনো একটা গ্রহণযোগ্য পদ্ধতিতে বোঝানোর চেষ্টাটাই হচ্ছে আমাদের জন্য, টু ডাইমেনশনাল পদ্ধতিতে বোঝানোর জন্যই আমরা প্রজেকশন সিস্টেম ইউজ করি। এটাও কিন্তু এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেসিয়ান যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, ওভাবেই মেজার করা হয়। তাহলে আমরা আর্কজিএস এনভায়রনমেন্টে যে কোনো একটা ম্যাপ ধরলাম, একটা ম্যাপের কি ধরনের কোঅর্ডিনেট সিস্টেম থাকবে? এই যে কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমরা ধরো এটা নিলাম হচ্ছে WGS এভারেস্ট 1830। আর অ্যাঙ্গুলার ইউনিট বললাম তো এটা একটা ডিগ্রি, এতে ইয়ে হবে। প্রাইম মেরিডিয়ান কতটুকুর মধ্যে দিয়ে যাচ্ছে এটাও হবে। ডেটামটা কি? ডেটামটা হচ্ছে ডি এভারেস্ট 1830। স্ফেরয়েডটা কি ইউজ করা হয়েছে সেটাও হবে। মেজর অ্যাক্সিস কি, মাইনর অ্যাক্সিস কি, ইনভার্স ফ্ল্যাটেনিং কি, সেটাও ইয়ে করা হবে। আর এই যে প্রজেকশনের যে কথাগুলো, এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা বলবো যখন আমরা প্রজেকশন নিয়ে কথা বলবো। তাহলে একটা ম্যাপের সাধারণত পেছনে এই ধরনের ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই ইনফরমেশন গুলো নাড়াচাড়া হলে ম্যাপটা আসলেই অন্যরকম হয়ে যায়। তাহলে এগুলোই ডিটেল এর ভিতরে পেছনে কাজ করে, ম্যাপটা কিরকম হবে, কোন জায়গার উপর হবে, এবং যেটার উপর ভিত্তি করে আর্থের যে কোনো একটা পজিশনে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা এই জায়গাতে অবস্থিত।